টু মাই ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কোনো ডেইলি ভ্লগ বা রেগুলার ভ্লগ নেই। আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের সবথেকে খারাপ সময়, খারাপ ঘটনা শেয়ার করতে এসেছি। তো 25 ডিসেম্বর 2022 আমার বাবা এক্সপায়ার করে যান। তো সেই সম্পর্কে তোমাদের সাথে কিছু শেয়ার করতে এসেছি যে কিভাবে হলো ঘটনাটা। মানে আমার বাবা একদমই সুস্থ ছিল, সেই কিভাবে বাবার এই কিভাবে বাবা চলে গেলেন, আর ওই সিচুয়েশনের সময় আমরা কতটা হোপলেস ফিল করছিলাম, আর কতটা কি বলবো, এরকম সিচুয়েশন আমাদের জীবনে ফার্স্ট ছিল। তো সেই সম্পর্কে তোমরা যে কয়জনই আমার ভিডিও দেখো তাদের সাথে এই কথা এটাই শেয়ার করার জন্য আজকের ভিডিওটাকে আমি ভাবলাম বানাই। তো আর এই জন্যই আমার মেন্টালি আমি খুবই ডিস্টার্ব ছিলাম, তার জন্য আমি আর ডেইলি ভ্লগ কিছুই করিনি। তো এই জন্য স্টপ করে দিয়েছিলাম ভিডিও বানানো। তো ভাবলাম না, তোমাদেরও জানা উচিত, যেই কয়জনই তোমরা 40-50 জন যেই কয়জনই আমার ভিডিও দেখো তাদের সাথে শেয়ার করলে হয়তো আমার ভালো লাগবে, বা তোমাদেরও জানা দরকার যে কি হয়েছিল আমার বাবার সাথে। তোমাদের অনেকটা হেল্প হবে যে নার্সিং হোম কীরকম, বা কি একটা সুস্থ মানুষ কিভাবে চলে যায় সেটা তোমাদের জানা উচিত। তো আমার মেয়ের বার্থডে 17 ডিসেম্বর, যেটা আমরা সেলিব্রেশন করি না, যেহেতু একাদশী ছিল 19 তারিখে, তো ছোটো করে সেলিব্রেশন করি, সেটাই লাস্ট ভিডিও তোমরা দেখেছিলে। তো আর মেয়ের বার্থডে করবো ভেবেছিলাম যে 21 তারিখে বুধবারে, যেহেতু একাদশী ছিল, তো তার জন্য বার্থডেটা করা হয় না। আর 19 তারিখে একাদশীর দিন আমরা একাদশীর প্রসাদ গ্রহণ করার পর 2টোর সময়, দুপুর 2-1:30-2টোর সময় আমাদের কাছে ফোন আসে যে আমার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, যেহেতু বাবার নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল। তো তখন আমি আর আমার হাজব্যান্ড দৌড়ে চলে যাই, আমাদের বাড়ি থেকে হসপিটালটা কাছেই। তো দৌড়ে যাই। আমি যখন ফোনে কথা বলি তখন বাবার আমার বাবু অনেকটা তখন ভালোই কথা বলছিল, নর্মাল, অজ্ঞান হয়ে যায়নি, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, কথা বললো, হয়তো বাবুই ফোনে কথা বললো। তো আমরা আবার দৌড়ে তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাই। হসপিটালে গিয়ে দেখি যে বাবুর অক্সিজেন রেটটা অনেকটা কমে আসছে। আর তারপরে তখন ডক্টর আসেনি হসপিটালে, বা আমরা মাকে ফোন করি, দিদিকে, ওদেরকে ফোন করে জানাই। তারপরে ডক্টর এসে দেখে, তখন ডক্টর ওনাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে রেফার করে, যেহেতু ওনার কার্ডিও হার্টের প্রবলেম হচ্ছিল, নিঃশ্বাসের। তো হসপিটালে কার্ডিওলজিস্ট যেহেতু নেই, বা ওখানে কোনো মেশিনপত্র নেই, সুযোগ সুবিধা নেই, তার জন্য ওনাকে মেডিকেলে রেফার করে। তো আমরা কোথায় নিয়ে যাব, কোন নার্সিংহোমে নিয়ে যাব, সেই সময় আমার শ্বশুরমশাই ছিল না, উনি আসামে গেছিলো। এক্সকিউজ মি, দাঁড়ান। সেই সময় আমার শ্বশুরমশাইও ছিল না। তো আমরা কি করবো, এই সিচুয়েশনটা একদমই আমাদের কাছে একদমই আমরা এরকম সিচুয়েশনে কোনোদিন পড়িনি। আমি, আমার হাজব্যান্ড, আমার দিদি, আমরা কেউই পড়িনি। ওই টাইমে আমার শ্বশুরমশাইও ছিল না যে উনি হেল্প করবে। তো তখন আমরা ফোন করি যে কোথায় নিয়ে যাব, কোনটা ভালো, ফোন করেও বুঝতে পারি না কোথায় নিয়ে যাব। তখন টাকা পয়সার একটা ব্যাপার ছিল। তারপরে বাবা তখন সুস্থ, বাবা আমরা প্রথমে ভেবেছিলাম আনন্দলোকে, বাবা আনন্দলোকে যাবে না তাই বলছিল। তো তখন কি করব এই সিচুয়েশনে। তো ওই যেই ডক্টর হসপিটালে দেখেছিল ওই ডক্টরই বললো যে মেডিকেলে ভালো চিকিৎসা হয়, মেডিকেলে মেশিনপত্র আছে, আমার চেনা জানা 2জন ডক্টর আছে, ওই ডক্টর ওরা ঠিক দেখে নেবে, ভালো হয়ে যাবে। আমরা ভাবলাম হ্যাঁ মেডিকেলে নিয়ে যাই, আপাতত তো সুস্থ হোক, তারপরে আমরা বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তো ওখান থেকে আমরা অনেক ডিসিশন আসার পর আমি, দিদি আর হাজব্যান্ড, আমরা 3জনে ডিসিশন নিই যে মেডিকেলে নিয়ে যাই বাবাকে। তারপরে ওখান থেকে মেডিকেলে নিয়ে যাই। মেডিকেলের অবস্থা খুবই খারাপ দেখে সিচুয়েশন দেখে আমরা আবার বাবাকে নিয়ে যাই দিশানে আমাদের এক রিলেটিভ জব করে, তো আমরা আবার দিশানে নিয়ে যাই বাবাকে। তো দিশানে নিয়ে যাওয়ার পর বাবা অনেকটা সুস্থ, বাবা নর্মাল ওখান থেকে হেঁটে নিজেই অ্যাম্বুলেন্স থেকে হেঁটে ওদের সাথে কথা বলছিল, ওখানকার যে লোকজন হয়, বা আমাদের যে একজন ছিল রিলেটিভ ওর সাথে। তো বললো এখন তো ডক্টরকে পাবেন না, আমার বাবু খালি বলছিল যে আমি ডক্টরকে দেখাতে চাই, আমার ডক্টর, কারণ কার্ডিওলজিস্ট বাবুকে দেখেনি। তো তখন বললো ডক্টর তো এখন নেই, ডক্টর তো সকালে আসবে, তো আপনি এমনি অ্যাডমিট হয়ে যান। তখন ওখানে যাওয়ার সাথে সাথে ওরা বলছিল যে টাকা জমা করে দেন। তো টাকা জমা করাটা ব্যাপার না, কিন্তু ডক্টরই তো ছিল না, তো কি করব। তো তখন ওখানকারই ওরা বলছিল যে উনি তো অনেকটাই সুস্থ আছে, তাহলে আজকে রাত্রে আপনারা মেডিকেলেই রাখুন। তো আমরাও সেই ভেবে
সেই রাতটা বাবুকে মেডিকেলেই রাখি। তো মেডিকেলে এত খারাপ সিচুয়েশন কী আর বলবো, মেডিকেলে একটা বেড পর্যন্ত আমার বাবা পায়নি। তো যাই হোক, ওখানে বাবুকে রাখা হয়। আর বাবুর সাথে সেদিন রাত্রিটা মা থাকে, আমি আর দিদি রাত্রি 11:30-12টার দিকে মেডিকেল থেকে বাড়িতে আসি। রাতে ঘুমোতে পারিনি টেনশনে, কারণ বাবুর খুব প্রবলেম হচ্ছিলো নিঃশ্বাসের। আর ওরাও ওখানকার ডক্টরগুলো, মিথ্যা কথা বলবো না, ডক্টরগুলো খুবই ভালো। ডক্টর তো না, ওরা স্টুডেন্টস, এর জন্যই ওরা খুবই ভালো। ওদেরকে আমরা বলে আসলাম আমার বাবুকে কিন্তু দেখবেন। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো ওরা পরের দিন সকালে দিদি গেছিলো, দিদি গিয়ে শুনেছে যে হ্যাঁ সারা রাত, মা বললো যে হ্যাঁ ডক্টরগুলো খুবই ভালো, সারা রাত বারবার বাবুকে খুবই যত্ন করেছে, দেখেছে, খুবই ভালো। পরের দিন সকালে ওখান থেকে ডিসচার্জ করে দিশানে নিয়ে যাওয়া হয় ডক্টর দেখানোর জন্য নর্মাল। তো ডক্টর দেখাতে যে ওখানে আমার পিসির বাড়ি আছে, আর বাবু যেহেতু আগের দিন কিছু খায়নি সেভাবে, তো পরের দিন বাবুর প্রচণ্ড খিদে পেয়েছিল। সেদিন এনজিওগ্রাম করার কথা ছিল বাবুর, তো সেদিন এনজিওগ্রামটা হলো না, যেহেতু বাবুর প্রচণ্ড খিদে পেয়েছিল। বাবু ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নেয়, তো তার জন্য সেদিন আর বাবুর অপারেশন হয় না। তো ওখানেই মেডিকেলে, যেহেতু পিসির বাড়ি পাশেই, তো সেদিনও বাবা ওই পিসির বাড়িতে থাকে, কারণ কোনো প্রবলেম হলে ওখান থেকে নার্সিংহোম কাছে, তো তার জন্য মেডিকেলে সেই রাতটা থাকে। তারপরের দিন সকালে বাবু আবার হেঁটে গিয়ে নার্সিংহোমে আমার বাবা অ্যাডমিট হন। তারপরে সেদিন এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম করার পরে বাবার 3টা বড় ব্লকেজ আর ছোটো ছোটো অনেক ব্লকেজ আছে। ডক্টর বললো যে আমি 2টো তো স্টেন বসিয়ে দিব কালকে, পরের দিন, আর একটা মেডিসিনের সাহায্যে চলবে। বাবু এমনি তখন সুস্থ হয়ে গেছে নর্মাল, আগে যে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো ওগুলো আর কিচ্ছু ছিল না, তখন বাবু নর্মালি একদমই সুস্থ। হ্যাঁ, তো আমিও গেলাম পরে দুপুরে গেলাম, তখন বাবু সুস্থ, নর্মাল কথা বলছে, সবই ঠিক আছে। তো পরের দিন স্টেন বসাবে, তো আমরা অনেকটাই রিল্যাক্স যে বাবু পরের দিন স্টেন বসাবে, বাবু এখনই ভালো আছে। পরের দিন আমরা সকাল সকাল যাই, মানে যেদিন বাবু গিয়ে অ্যাডমিট হন সেদিন সকাল থেকে বাবা না খেয়েছিল 7টা পর্যন্ত, তারপরে খেতে দেয় এনজিওগ্রাম হওয়ার পরে। তারপর পরের দিনও বাবাকে সকালে শুধু ব্রেকফাস্ট দিয়েছিল, তারপরে না খেয়েছিল 7টা 7:30 পর্যন্ত। তো আমরা ভাবলাম বাবু যখন সুস্থ, ওখানে স্বাস্থ্যসাথী কার্ড চলে, তো স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারেই আমরা আমার বাবাকে ভর্তি করেছিলাম। তো তখন ডক্টর বললো যে আমরা বললাম যে কী ব্যাপার, বাবার আজকে স্টেন বসাবেন না? তখন 7টা বেজে গেছে। তখন ডক্টর বললো যে আজকে হবে না, ওনার তো প্রসেসিং হয়নি। তো প্রসেসিং হয়নি, ওনারা আগের দিন তো আমরা সারাদিন এমনিই কাটালাম, তো ওনারা বলতো আগের দিন প্রসেসটা করে নিতাম, যেদিন স্টেন বসাবে সেদিনই কেন স্বাস্থ্যসাথী কার্ডের প্রসেসিং করলো। যাই হোক, ওনার বলতো যে টাকা পয়সা জমা দিন বাবা, আপনার বাবার সিচুয়েশন খারাপ, উনি তো ডক্টর, উনি তো বুঝবে না। আমরা নর্মাল মানুষ বাবুকে দেখে ভাববো হ্যাঁ না উনি সুস্থ আছে, কিন্তু ডক্টর তো সব বুঝতে পারবে। যাই হোক, উনি বললো যে ওনার প্রসেসিং হয়নি, আর আমার তো আরও পেশেন্ট আছে, থাক না, ওনার আজকে অপারেশন হয়নি, কালকে হবে। ডাক্তার একদম ক্যাজুয়ালি এরকম করে বললো যে না আমার বাবা একদম সুস্থই আছে। আমরাও তাই ভাবলাম, আমরা রিল্যাক্স, আমি আর দিদি, আজকে হয়নি কালকে হবে। হ্যাঁ সত্যি। তো বাবাকে ওরা খেতে দিয়ে দেয় নাকি কী করে জানি না, ভিতরে তো ঢুকতে দেয় না, 5টা থেকে 6টা 1 ঘন্টায় ঢুকতে দেয়, আর তাছাড়া আমরা আমার বাবার সাথে দেখা করতে পারবো না। তো তারপরে আমরা ভাবি হ্যাঁ ঠিকই আছে, কালকে অপারেশন হবে। তো আমার হাজব্যান্ডও বলে ঠিক আছে, একদিন বাবু থাক, বাবু তো সারাদিন সবসময় গাড়ি নিয়ে কষ্ট করে, একটু আরাম করুক। আমরাও ভাবলাম হ্যাঁ, আমরা অনেকটাই রিল্যাক্স আমরা সেদিন অনেকটাই রিল্যাক্স যে না বাবু সুস্থ হয়ে গেছে, বাবুকে কালকে স্টেন বসাবে, নিয়ে চলে আসবো। তো আমরা ওখান থেকে রাত্রি 8টার দিকে বেরিয়ে চলে আসি, অনেকটা রিল্যাক্সেই, যে আমরা বাবু কালকে স্টেন বসাবে, আমরা বাবুকে নিয়ে চলে আসবো। তো এই বুঝে আমরা সেদিন আনন্দ করতে করতেই আসি যে হ্যাঁ না, বাবু একটু আরাম করুক, রেস্ট করুক, আনন্দ করতে করতে বাড়ি ফিরে আসি। আর রাত্রি 11টা 11:30টার দিকে আবার ফোন আসে যে আমার বাবুর সিচুয়েশন খুবই খারাপ। তখন আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি যাই, অনেক রাত, তখন রাত্রি 11:30 বাজে, আর ওই শীতের রাত, বুঝতে পারছো, আমরা যখন নার্সিংহোমে যাই দিশানে, সেই জলপাই মোড় থেকে একদম ফগি ওয়েদার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি, সামনে কিচ্ছু, মানে একদম মনে হচ্ছে যেন মেঘ, মানে সব চলে এসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা অনেক প্রবলেম করে চালিয়ে গেলাম। আর বাড়িতে আমার মা আর দিদি শুনেই সিচুয়েশন খুব খারাপ হয়ে যায়। তো দিদি তো যেতেই পারবে না, মাকে দিদিকে দেখতে হবে। তো আমার বোন, ওরা এক বন্ধুকে নিয়ে স্কুটি নিয়ে ওরা যায়। তো আমরা আবার ফোন করি যে তোরা হয়তো আসতে পারবি না ফগে, কিন্তু ওরাও অনেক কষ্ট করে চালিয়ে তারপর আমরা ঢুকি নার্সিংহোমে। ওখানে গিয়ে দেখি বাবা
বাবার মেজর একটা হার্ট অ্যাটাক এসেছে খেতে গিয়ে। ওখানে যে আরএমও থাকে উনি বললো, ডক্টর না আরএমও, উনি বললো যে বাবা 2 চামচ ভাত খাওয়ার পরে বাবার বুকে নাকি জ্বালা পোড়া করছিল। তারপরে উনি বারবার বলছিল আমার বুকে জ্বালা করছে। তো ওনারা তো কোনো মেডিসিন দিতে পারে হার্ট অ্যাটাক আটকানোর বা কিছু, সেটা ওরা কিছু কী করেছে ওরাই জানে। তারপরে বাবা ভেন্টিলেশনে চলে যায়। তো ভেন্টিলেশনে দেবার জন্যই ওরা হচ্ছে আমাদের সাইন লাগবে দেখে ওরা আমাদের ডেকেছিল। তো আমরা বাবাকে দেখে যা বুঝলাম, মনে হলো বাবা নেই। যাই হোক, তাও তো আমরা হোপ ছাড়তে পারি না, না? তো ভেন্টিলেশনে বাবাকে দেওয়া হলো। ওই যেই সুস্থ মানুষটার সাথে আমরা হাসাহাসি করে কথা বলে আসলাম, সেই মানুষটা 11টার সময় আর কোনো জ্ঞান নেই, একদম সেন্সলেস। গিয়ে যা দেখলাম, চোখ উল্টে গেছে, চোখ উপরের দিকে একদম তাকানো, একদম হা হয়ে কেমন হয়ে আছে। তাও ভাবলাম হয়তো ভেন্টিলেশন থেকে ফিরে আসবে, হোপ নিয়ে ভেন্টিলেশনে দেওয়া হলো। সেদিনই আমরা দিদি বাবুর সাথে অনেকক্ষণ কথা বলেছে, 5টা থেকে 6টা। আমিও অনেকক্ষণ কথা বলেছি। আমাকে আমার বাবা বলল যে তুই যা, প্রিয়ব্রতকে ডাক। আমার হাজব্যান্ডের নাম প্রিয়ব্রত। তো বললো ও আজকে একবারও আমার সাথে দেখা করেনি। আমি বললাম যে ও তো আছেই সকাল থেকে, এখানে তো ঢুকতে দেয় না, 5টা থেকে 6টা পর্যন্ত ঢুকতে দেয়। তখন হচ্ছে তোমার বাজে হচ্ছে 5টা থেকে 6টা নাকি 4টা থেকে 5টা বোধহয়, 4টা থেকে 5টা পর্যন্ত ঢুকতে দেয়। তখন 5টা বাজতে 5 মিনিট বাকি। আমি বললাম যে, আমাকে বললো বাবা যে তুই যা, বাবু বললো যে তুই যা, আমরা আমার বাবাকে বাবু বলেই ডাকি। তো বাবু বললো তুই যা, প্রিয়ব্রতকে পাঠা। আমি বললাম না দেখো, এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, আমি আর কিছুক্ষণ থাকি, নাহলে আমি বেরিয়ে গেলে আর ওকেও ঢুকতে দেবে না, আর আমিও কিছুক্ষণ থাকতে পারবো না। আমি থাকলাম, বাবুর সাথে অনেক গল্প করলাম। বাবু হাত দেখে আমাকে বললো যার যতটুকু আয়ু সে ততটুকুই বাঁচবে, তুই কি পারবি বাঁচাতে, আমাকে বললো। আমি তখনও ভাবিনি যে বাবু চলে যাবে আমাদের ছেড়ে। যাই হোক, তারপরে পরের দিন ডক্টর আবার আসেন। উনি হচ্ছে ওই ভেন্টিলেশনে চলে গেছে, ওই পেশেন্টকে বললো স্টেন বসাবে। আমরা তো অত এগুলো সম্পর্কে আইডিয়া নেই, তো আমরা ভাবলাম হ্যাঁ হয়তো স্টেন বসালে বাবু ঠিক হয়ে যাবে, ডক্টরও তাই বললো। তো ওরা স্টেন বসালো। পরের দিন অপারেশনের জন্য ডক্টর সকাল সকালই চলে আসলো, স্টেন বসানোর জন্য অপারেশন করলো, স্টেন বসিয়ে দিল। আমাদের আবার ভিডিওতে দেখালো যে হার্টের সিচুয়েশন এরকম ছিল, এরকম হলো, মানে কি দেখালো জানি না, অন্য ভিডিও না কি ভিডিও জানি না। বাবু যেরকম ছিল সেরকমই ভেন্টিলেশনে। তারপরে সেদিনই আবার বললো যে বাবুর নাকি এই মেজর হার্ট অ্যাটাকের জন্য কিডনিতেও একটু প্রবলেম হয়েছে, কিডনির ডায়ালিসিস করতে হবে। তো সেদিন আবার মানে কত তারিখে, 19, 20, 21 তারিখে বাবা ভর্তি হয়েছিল। 22 তারিখে বাবার হার্ট অ্যাটাকটা হয়। 23 তারিখে রাত্রে ওরা বলে যে কিডনির ডায়ালিসিস করবে, তার জন্য এক্সট্রা 30,000 টাকা মতো লাগবে। ঠিক আছে, কিডনি ডায়ালিসিস করলে যদি ফিরে আসে, তো কিডনি ডায়ালিসিসের জন্য আমরা রাজি হয়ে গেলাম। পরের দিন আবার কিডনি ডায়ালিসিস যখন করতে হবে বললো, কিডনি ডায়ালিসিস করতে হতে পারে, ওরা একদমই শিওর দিল না। তো পরের দিন আবার আমরা 30,000 টাকা নিয়ে যাই 24 তারিখে কিডনি ডায়ালিসিস, না সেদিনই 23 তারিখে রাতে টাকা নিয়ে যাই, 30,000 টাকা। কিডনির ডায়ালিসিস হচ্ছে তাই বলছে। এমনি নর্মাল মানুষই কিডনি ডায়ালিসিস নিতে পারে না, ভেন্টিলেশনে পেশেন্ট। আমরা কিছু বলিনি, কারণ আমরা তো অত জানি না, আর আমরা হোপ ছাড়তে পারি না, না? তো ভাবলাম হয়তো বাবা ঠিক হয়ে যাবে। যাই হোক, কিডনি ডায়ালিসিস ওরা বলছে যে কিডনি ডায়ালিসিস নিচ্ছে, উনি ঠিক আছে, এইসব বললো। তারপরের দিন 24 তারিখেও আবার কিডনি ডায়ালিসিস করবে বলছিল। তো এমনি আমার হাজব্যান্ড, তারপরে ওর বন্ধু, তারপরে ভাই, তারপরে আমার আরেক দেওর আছে, ওরা সব বুঝে গেছিলো যে বাবা হয়তো আর নেই। আমরাও মনে মনে মানে জানতাম, কিন্তু মানে সিচুয়েশানটা মানতে পারছিলাম না। যাই হোক, তারপরে হচ্ছে ওরা 24 তারিখে ওরা আমাদেরকে পাঠিয়ে দেয়। আমি আর আমার বোন যাই রাত্রি 9টার দিকে। তো রাতে মানে যেসব পেশেন্ট বেশি সিরিয়াস থাকে তাদের বাড়ির লোককেই ওখানে থাকতে দেয়। তো আমরা যেদিন থেকে বাবার প্রবলেম, মানে বাবা ভেন্টিলেশনে গেছে, সেদিন থেকে আমি একদিন দিদি, তারপরে আমার হাজব্যান্ড, দেওর, ওরা সবাই ছিল। তো 24 তারিখে ওরা ছিল। তো ওরা আমাদেরকে পাঠিয়ে দেয়। আমার ভাই ছিল, মামাতো ভাই, ও ছিল। তো ওরা আমাদেরকে পাঠিয়ে দিয়ে ওরা ডক্টরকে চেস করে যে কী ব্যাপার আপনারা, ডক্টরকে চেস করে। তখন হচ্ছে 1টার দিকে, ওরা সারা রাত ঘুমাতে দেয়নি ওখানে সবাইকে, নার্স ওদেরকে। তারপরে ওরা
1:20 দিকে আরএমওকে ধরে যে কি ব্যাপার, আপনি ঠিকঠাক বলুন তো কি হয়েছে। তারপরে 1:30টার দিকে ওরা বলে যে আমার বাবা এক্সপায়ার করে গেছে 1:30টার সময়, এরকম বলে। মানে 1:40-এ এসে বলে 10 মিনিট আগে উনি এক্সপায়ার করে গেছেন। তো এটা মানে কি বলবো, একটা কোনো না কাকে ভরসা করবে, কোন নার্সিংহোমে নিয়ে যাব, এটা মানে একটা কি আর বলবো তোমাদের। যাই হোক, এখন মেনে নিতেই হবে। কিন্তু একটা জিনিস ঠিক, এই দিশার নার্সিংহোমে যদি আমরা না নিয়ে যেতাম তাহলে আমার বাবু হয়তো আজকে বেঁচে থাকতো। এই কেউ যেন দিশার নার্সিংহোমে কোনো পেশেন্টকে না নিয়ে যায়, কেন কি আমরা শুধু আমার বাবুর ক্ষেত্রে না, ওখানে যতজন পেশেন্ট ছিল বেশিরভাগ পেশেন্টই এক্সপায়ার করে যাচ্ছে ওখানে। মানে দিদি যখন পরে ডেথ সার্টিফিকেটও নিয়ে আসতে গেল ওখান থেকে, ওখানে যে পঞ্চায়েত অফিস থেকে, ওখানেও ডেথ সার্টিফিকেটের যিনি দিচ্ছিল তিনিই বলল যে আপনারা বাঁচান কম মারেন বেশি। তার মানে নার্সিংহোম, তাহলে চিন্তা করো। যাই হোক, তো দিশার নার্সিংহোমে কেউ যেন না যায় এটাই বলবো। আর অবশ্য নিয়তি ওখানে যে অনেকে আবার ঠিকও হয়ে গেছে স্টেন বসিয়ে। এখন আমার বাবার মৃত্যুটা হয়তো লেখা ছিল, কিন্তু ডক্টর একটু তো গাফিলতি ছিলই। ডক্টর যদি আগের দিনই স্টেন বসাতো, তাও যদি বাবা চলে যেত, তাও আমরা মেনে নিতাম, না হ্যাঁ স্টেন বসিয়েছে তারপর বাবা চলে গেছে। কিন্তু সেদিন ডক্টর স্টেন বসালো না কেন সেটা ডক্টরই জানে। তো যাই হোক, এখন আমরা আবার বাড়ির সিচুয়েশনও অনেকটা খারাপ হয়ে গেছে। মা তো একদমই ভেঙে পড়েছিল, এখন সবাই অনেকটা নর্মাল আমরা। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। সব কিছু ঠিকঠাক বলতে পারলাম কিনা জানি না।